হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা ভূগোল যে মক টেস্ট শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় দিন। সেট 2 করবো আজকে আমরা। তো দেরি করবো না, শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি অবশ্যই লাইক করো, ঠিক আছে? আর কার কতগুলো ঠিক হলো, প্রায় 15টি কোশ্চেন নিয়ে এসেছি। কার কটি ঠিক হলো অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? তো চলো, আর দেরি করবো না, শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন: চুনাপাথর অঞ্চলে অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট লাল কাদামাটিকে বলে? চারটা অপশন রয়েছে: রেগোলিথ, টেরারোসা, গ্রাইক্স, ক্লিন্স। কোনটি হবে বলো? চুনাপাথর অঞ্চলে, যেটাকে আমরা কি বলি, কাস্ট অঞ্চল বলি, এর আগের দিন বলেছিলাম। সেই কাস্ট অঞ্চলে অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট লাল কাদামাটিকে কি বলা হয়? তো এটার অ্যান্সার কি হবে? আশা করি তোমরা সবাই পারবে। তো এটা হচ্ছে টেরা রোজা হবে, ঠিক আছে? তো লাল মৃত্তিকা, লাল কাদা মৃত্তিকা, টেরা রোজা। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে: সামুদ্রিক খিলানের যে ক্ষয়প্রাপ্ত অংশ কেবলমাত্র ভাটার সময় দেখা যায়, সামুদ্রিক খিলানের যে ক্ষয়প্রাপ্ত অংশ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তাকে কি বলে? বলো, স্ট্যাক, স্পিট, জিও নাকি স্টাম্প? কোনটি হবে? সামুদ্রিক খিলান, এর আগের দিনও বলেছিলাম যে সামুদ্রিক খিলানের যে ছাদ সেটি ধসে গিয়ে কিন্তু স্ট্যাক সৃষ্টি হয়, তারপর সেই স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে আরো যখন ছোট হয়ে যায় সেটা কিন্তু স্টাম্প হয়। মূলত এই স্টাম্প কিন্তু সমুদ্রের জলের নিচে থাকে, কিন্তু যখন ভাটার সময় জল যখন নেমে যায়, খানিকটা নেমে যায়, তখন কিন্তু এই স্ট্যাম্পটাকে দেখা যায়, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? স্টাম্প হবে। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলেছে: পেডিপ্রেনেশন বা পাদ সমতলীকরণ, ঠিক আছে? পেডিপ্রেনেশনের অপর নাম কি? পাদ সমতলীকরণ। তো পরীক্ষায় কিন্তু এর বাংলা মানেটা দিয়েও দিয়ে দিতে পারে। তো পেডিপ্রেনেশন ধারণা প্রথম অবতারণা করেন কে? কিং, ডেভিস, পেং নাকি হ্যাক? কোনটি হবে বলো? পেডিপ্রেনেশন ধারণার প্রথম মানে অবতারণা করেন, এটি হবে আমাদের এলসি কিং, ঠিক আছে? এলসি কিং হবে। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলেছে: জলাভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকাকে বলে? জলাভূমি অঞ্চলে পুকুর বা যে কোনো জলাশয়ের নিচে যে মাটিটা সৃষ্টি হয়, সেই মাটিটাকে কি বলা হয় বলো? অপশন ক গ্লে মাটি, অপশন খ রেঞ্জিনা, অপশন গ কাদামাটি, অপশন ঘ হচ্ছে বগমাটি। কোনটি হবে বলো? জলাভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকা হচ্ছে, এখানে কিন্তু মনে রাখবে গ্লে মাটিও হবে আবার বগ মাটিও কিন্তু হবে, ঠিক আছে? পরীক্ষার সময় যে কোনো একটি অপশন থাকবে, হয় গ্লে থাকবে না হলে বগ থাকবে। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে: পিএইচ এর মান ৭ এর কম হলে মাটি হয়। পিএইচ এর মান যদি ৭ এর কম হয়, আচ্ছা তার আগে আগের দেখো প্রশ্নটা যে বলছিলাম যে গ্লেই মাটি, তাই না? তো বলো দেখি, তো মানে বলতে হবে না, মনে রাখো বা মনে রাখবা তোমরা যে গ্লে মাটি যে আছে, সেই গ্লেই মাটি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় গ্লেইজেশন, ঠিক আছে? গ্লে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লেইজেশন বলা হয়। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে: পিএইচ এর মান ৭ এর কম হলে মাটি হয়। তার আগে তোমাদের বুঝতে হবে যে পিএইচটা কি। পিএইচটা হচ্ছে একটা স্কেল, যার দ্বারা কি করা হয়, মাটির যে অম্লত্ব বা ক্ষারত্ব, সেই অম্লত্ব বা ক্ষারত্বকে নির্ধারণ করা হয়, ঠিক আছে? যে মাটিটা আম্লিক নাকি মাটিটা ক্ষারকীয়, সেটা কিন্তু আমরা মানে কিসের মাধ্যমে জানতে পারি? সেটা আমরা পিএইচ স্কেলের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে মনে রাখবে, এই যে পিএইচ স্কেল যে রয়েছে, এটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, ঠিক আছে? তো বা 0 থেকে 14 পর্যন্ত। তো 0 থেকে 14 পর্যন্ত, তো মনে রাখবে 0 থেকে 7, এটা এটার মধ্যে যে মানে 0 থেকে 7 এর মধ্যে যদি থাকে, তাহলে সেটা হয় অম্লত্ব। আর 7 থেকে যদি 14 পর্যন্ত হয়, তাহলে হবে সেটা ক্ষারত্ব, ঠিক আছে? বা ক্ষারধর্মী। আর যদি মাঝখানে 7 হয়, তাহলে সেটা কিন্তু হবে কি? প্রশম বা নিউট্রাল। ওকে, তাহলে বলো তোমরা যে পিএইচ এর মান যদি 7 এর কম হয়, তাহলে সেই মাটি কিরূপ প্রকৃতির হবে? লবণাক্ত, ক্ষারধর্মী, অম্লধর্মী নাকি প্রশম? কোনটি হবে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অম্লধর্মী হবে, ঠিক আছে? 7 এর কম মানে অম্লধর্মী, 7 এর বেশি মানে হচ্ছে ক্ষারধর্মী, আর 7 হলে প্রশম হবে। ওকে, পরের প্রশ্ন: বাণিজ্য বায়ু নামে পরিচিত যে বায়ু। বাণিজ্য বায়ু বলতে কাকে বোঝানো হয়? এটা কিন্তু 7-8 এর প্রশ্ন, তোমাদের কিন্তু পারার কথা। পশ্চিমা বায়ু, মেরু বায়ু, মৌসুমী বায়ু নাকি আয়ন বায়ু? কোনটিকে বলা হয় বলো? বাণিজ্য বায়ুর কোনটিকে বলা হয়, বা কোন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু? তো এর অ্যান্সার হচ্ছে আয়ন বায়ু। পরের প্রশ্ন: এএম, এএম দ্বারা যে জলবায়ু চিহ্নিত করা হয়, তো এএম দ্বারা কোন জলবায়ুকে চিহ্নিত করা হয়? এই ধারণাটা, ঠিক আছে, এই যে মানে প্রতীক চিহ্নের দ্বারা জলবায়ুর চিহ্নিতকরণ,
তো এই যে ধারণাটা এটা কে দিয়েছিল? তো এটা মনে রাখতে হবে কোপেন দিয়েছিল, হ্যাঁ? এই যে AM এটা কিন্তু কোপেন ইউজ করেছিল। তো কোপেন AM জলবায়ু মানে AM চিহ্নের দ্বারা কোন জলবায়ুকে চিহ্নিত করেছেন? মৌসুমী, তুন্দ্রা, নিরক্ষীয় নাকি ভূমধ্যসাগরীয় কোনটি হবে? তো এটার অ্যান্সার হচ্ছে মৌসুমী। এম আছে মনসুন মনে রাখবা। মনসুন মানে কি? মৌসুমী। তো মৌসুমী জলবায়ুকে কিন্তু তিনি চিহ্নিত করেছেন। পরের প্রশ্ন। বিপর্যয় লঘুকরণ দিবস পালিত হয়। বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালিত হয়? 10 অক্টোবর, 5 জুন, 21শে অক্টোবর, 21শে জুন কোনটি হবে বলো? বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালিত হয়? তো এটা অ্যান্সার হচ্ছে হবে কি 10 অক্টোবর। পরের কোশ্চেন, নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ? জাপান, কানাডা, ফিনল্যান্ড, রাশিয়া কোনটি হবে বলো? নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ? জাপান, কানাডা, ফিনল্যান্ড, রাশিয়া। তো এটার অ্যান্সার কোনটি হবে? কানাডা হবে। পরের প্রশ্ন, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হলো। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক কত বলো? ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক কত? একের কম, একের বেশি, 0 নাকি 1 কোনটি হবে? ওজন হ্রাসশীল মানে শিল্পে মানে যে কাঁচামালটা শিল্পে ব্যবহার করার পরে সেই যে প্রাপ্ত দ্রব্য সেটার কিন্তু ওজন কমে যায়। ধরো আমি যদি 10 কেজি আখ যদি ইউজ করি বা ব্যবহার করি তাহলে আমরা চিনি কতটা পাবো? নিশ্চয়ই 10 কেজি তো পাবো না, কম পাবো, তাই না? তাহলে সেটাই হচ্ছে ওজন হ্রাসশীল কাঁচামাল। তাহলে এই ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক কত হবে? তো মনে রাখবে সেটা সবসময় 1 এর বেশি হবে। ঠিক আছে? 1 যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ওজন হ্রাসশীল হবে না, তখন 1 হলে সেটা হবে বিশুদ্ধ কাঁচামাল। ঠিক আছে? যেমন হচ্ছে কার্পাস, কার্পাস বা তুলো। সেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। পরের প্রশ্ন। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কোনটি? গ্রাম, পাড়া, মৌজা, ব্লক কোনটি হবে বলো? তাহলে ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হবে, এটি হচ্ছে মনে রাখবা মৌজা হবে। তো মৌজা গ্রাম একই, কিন্তু গ্রামেরই পোশাকি নাম মৌজা, কিন্তু তবে আমরা এখানে মৌজাটাই ইউজ করব। ঠিক আছে? গ্রাম কিন্তু লিখবো না, মৌজা লিখবো। পরের প্রশ্ন, গ্রেডেশন এর ধারণাটি প্রবর্তন করেন কে? গ্রেডেশন গিলবার্ট, পাওয়েল, পিঙ্ক নাকি ডেভিস কোনটি হবে বলো? গ্রেডেশন এর ধারণাটি প্রবর্তন কে করে? একদম সোজা কোশ্চেন। গ্রেডেশন বা পর্যায়ন ধারণাটি প্রবর্তন করে এটা কি? গিলবার্ট, জি কে গিলবার্ট। কত সালে প্রবর্তন করে এটা তোমরা কমেন্টে জানাও যে গিলবার্ট কত সালে গ্রেডেশনের ধারণাটি দিয়েছিলেন। ঠিক আছে? পরের প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো কেমন শহর? প্রশাসনিক শহর, ধর্মীয় শহর, প্রতিরক্ষামূলক শহর নাকি শিল্প নগরী কোনটা হবে বলো? কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি। তাহলে বারাণসী শহরটি কিসের জন্য বিখ্যাত? তোমরা অনেকেই কম বেশি জানবে যে এটি হচ্ছে মূলত ধর্মীয় শহর হিসেবেই কিন্তু বিখ্যাত। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলেছে, লাস্ট দুটো প্রশ্ন রয়েছে যে মহাসাগরের ন্যূনতম জনসংখ্যা থাকে এটা ভুল বললাম, মহানগর হবে, সরি। মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে 1 কোটি, 10 কোটি, 1 লক্ষ, 10 লক্ষ কোনটি বলো? মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 1 কোটি, 10 কোটি, 1 লক্ষ, 10 লক্ষ কোনটি হবে? তো এটা হচ্ছে 10 লক্ষ হবে। মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। যদি 1 লক্ষ হয় তাহলে সেটা নগর হয়ে যায়, 10 লক্ষ হলে মহানগর, 50 লক্ষ হলে মেগা সিটি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ? আবার বলছি, 50 লক্ষ হলে মেগা সিটি, 10 লক্ষ হলে মহানগর, আর 1 লক্ষ যদি হয় তাহলে বা 1 লক্ষ বা তার বেশি হলে সেটা হয়ে যায় নগর। ঠিক আছে? আর যদি 5,000 জনসংখ্যা বিশিষ্ট কোনো জনবসতি থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু শহর হয়। পরীক্ষার সময় কোশ্চেন আসতে পারে যে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত? তাহলে সেটি হবে কি? 5,000। ঠিক আছে? আর আজকের শেষ প্রশ্ন, ভারতে পরিযান সর্বাধিক ঘটে কোথায় ঘটে? গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে কোনটি হবে বলো? ভারতে সর্বাধিক পরিযান, পরিযান মানে কি? যখন তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, সেটা সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হতে পারে, সেটা হচ্ছে স্বল্পস্থায়ী হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করি বা যাই সেটাকে বলা হয় পরিযান। তোমরা যেমন ধরো তোমাদের বাড়ি থেকে স্কুলে আসো, সেটাও একটা পরিযান। ঠিক আছে? তাহলে সেই পরিযান কি হবে? তোমরা আবার স্কুল থেকে বাড়ি চলে যাও, তাহলে তো এটা স্থায়ী হলো না, এটা স্বল্পস্থায়ী, তাই না? ঠিক। আবার অনেকে ধরো তুমি কোনো তোমার চাকরি সূত্রে বা কোনো কাজের সূত্রে তুমি কোনো একটা অন্য জায়গায় চলে গেলে, সেটা দীর্ঘস্থায়ী রূপে চলে গেলে, তখন সেটা হবে দীর্ঘস্থায়ী পরিযান। ঠিক আছে? বা স্থায়ী পরিযান হয়ে যায়। তাহলে এখানে মনে রাখবা ভারতে সবথেকে পরিযান বা মাইগ্রেশন বা পরিব্রাজন, পরিযানেরই ৩ টা নাম। মাইগ্রেশন ইংলিশে বলে মাইগ্রেশন, আবার আরেকটা বলা হয় পরিব্রাজন। ঠিক আছে? তাহলে ভারতে পরিব্রাজন সবথেকে বেশি ঘটে কোথায়? এটা মনে রাখবে
গ্রাম থেকে শহরে সবথেকে বেশি পরিব্রাজন ঘটে থাকে। ঠিক আছে? তাহলে আজকের আমাদের যে সেকেন্ড মক টেস্ট সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো তোমরা কার কটি ঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আজকে এটুকুই থাকলো। আবার আমরা কালকে আবার ৩ নম্বর যে সেট সেটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করো। ভালো হবে। ঠিক আছে? এখান থেকে মোটামুটি যা করানো হবে দেখবে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়েছো। ঠিক আছে? ৩৫ এ ৩৫ আমরা পাবো। টার্গেট হচ্ছে ৩৫ এ ৩৫ যেকোনো মতে পাওয়া। ঠিক আছে? তো চলো আবার লাস্ট বার বলছি, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থেকো। ওকে, টাটা সবাইকে।